কখনো ভাবিনি নিজের ভাবিকেই বিয়ে করতে হবে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছে। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি, একটু পরেই আমার বাসর। শুধু আমার না, আমার আর ভাবির। এখন তো ভাবি না, বউ। কিন্তু আমার চিন্তা হচ্ছে নীলাকে নিয়ে, আমার গার্লফ্রেন্ড, যাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। আর তারপর প্রেম। নীলা তো আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। নীলাকে এখন কি বলবো? নীলা কি মেনে নেবে সেটা? কিরে, এখানে দাঁড়িয়ে আছিস যে? রুমে যা। আম্মুর কণ্ঠে পিছনে ফিরে তাকালাম। হ্যাঁ। তুই কি আপসেট? না না, এইটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। যা, রুমে যা। তারপর আমি ছাদ থেকে নিচে আসলাম। রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি, কি করব ভাবতে পারছি না। সাহস জুগিয়ে দরজা ঠেলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখলাম ভাবি জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। ভাবির দৃষ্টি আকর্ষণ করার জন্য আওয়াজ করলাম। মীরা আমার দিকে তাকালো। তার দৃষ্টি একেবারেই শান্ত। কিভাবে মেয়েটা নিজেকে দমিয়েও রাখতে পারে? কাব্য, তুমি এসেছো? কোথায় ছিলে এতক্ষণ? ছাদে ছিলাম। তুমি জানালায় দাঁড়িয়ে কি করছো? ঘুমাওনি? না। কি করে ঘুমাই বলো? আমি কিছু বললাম না। তখন মীরাই বলল, আচ্ছা কাব্য, আমার সাথে এমন কেন হলো? কি দোষ করেছি আমি? কেঁদো না প্লিজ, তোমার জীবনটাও নষ্ট করে দিলাম। তুমি এখন নীলাকে কি জবাব দেবে? ভাবিকে আমি নীলার কথা শেয়ার করতাম, তাই জানি। এতে তোমার কোনো দোষ নেই, তুমি নিজেকে দোষারোপ করো না প্লিজ। কিন্তু মীরা কেঁদেই চলেছে। কাঁদবে না প্লিজ, যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ভাবি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আমি জানালার পাশে দাঁড়ালাম। ভাবিকে তো খুব ভালোভাবেই সান্ত্বনা দিলাম, এখন নিজেকে শান্ত করি কি করে? নীলা আমাকে প্রতারক ভাববে না তো? কি করব এখন? কি করার আছে আমার? কি করতে পারি আমি এখন? তখন হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম মীরা। নীলার কথা ভাবছিলে? এখনো ঘুমাওনি? না, আমার ঘুম তো সেদিনই চলে গেছে, যেদিন থেকে নিশান নিখোঁজ। নিশান নিশান আহমেদ, আমার ভাইয়া। আজ থেকে 4-5 মাস আগে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। জানি না কোথায় আছে ভাইয়া। তখন আমি কিছু বললাম না, জানালার দিক হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। তখন মীরা বলল, আমাকে নীলার সাথে দেখা করিয়ে দিতে পারবে? আমি তখন ভুরু কুচকালাম আর বললাম, কেন? ভয় পেও না, আমি কিছু করব না, নীলাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, নীলা কি জানে? জানি না, হয়তো জেনে গেছে এতক্ষণে। ও, চিন্তা করো না, আমি বুঝিয়ে বলবো। তুমি আমাদের দেখা করিয়ে দিও। তারপর কিছুক্ষণ নীরবতা। তুমি ভাইয়াকে খুব ভালোবাসতে, তাই না ভাবি? আমার এই প্রশ্ন শুনে ভাবি শুধু আমার দিকে তাকালো। চোখের পানিগুলো শেষ হয়ে গেছে। ভাইয়া নিখোঁজ হওয়ার পর ভাবি পুরো পাগল হয়ে যাচ্ছিল। এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। প্রতিদিন রাতেই কাঁদতো বোধ হয়। সকালে চোখ দেখেই বোঝা যেত। তোমার আর নীলার মাঝে আমি বাধা হয়ে দাঁড়ালাম, তাই না কাব্য? না না, এটাতে তোমার কোনো দোষ নেই। এই সময় তোমাকে সাপোর্ট দেওয়া খুব জরুরি, যেটা আমার দায়িত্ব। তুমি তো নীলাকে ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? আমি কিছু বললাম না। তুমি চুপ থাকলেও আমার সেটা অজানা নেই কাব্য। আমি তখন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম মীরার দিকে। আম্মুর কথায় এটাও একটা কারণ অবশ্য। আম্মু মীরাকে নিজের মেয়ে হিসাবেই ধরে নিয়েছে, আর ভাইয়ার তো কিছুই হয়নি। তাহলে ভাবিকে তার আব্বুর বাসায় যেতে হবে কেন? কিন্তু ভাইয়াকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। তাই ভাবিকে এখানে রাখার জন্য একটাই একমাত্র কার্য, আমার সাথে বিয়ে দেওয়া। আর এমন সময় ভাবির সাপোর্টের প্রয়োজন। ঠিক বললাম? তবে তবে কি? ভাবি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আরও একটি কারণ আছে। আমি যেটা ভাবছিলাম সেটাই কি? তুমি কি ভাবছিলে? আমার অনাগত সন্তানের জন্য। আমি মাথা নাড়ালাম। মীরা প্রেগন্যান্ট, 4-5 মাস হবে। তারপর মীরা কিছুক্ষণ আমার দিকে তাকালো। তারপর, জানো কাব্য, তুমি অনেক ভালো। কে জানি, হয়তো। আমি ভেবেছিলাম তুমি আমার উপর বিরক্ত, কিন্তু তুমি আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট দিচ্ছ। আমি ভাবলাম তুমি শুধু আম্মুর কথা রাখার জন্য বিয়েটা করেছো, কিন্তু সত্যি তুমি খুব ভালো।
আচ্ছা, তোমার এখন রেস্টের প্রয়োজন ভাবি, ঘুমিয়ে পড়ো যাও। বোকা, সবার সামনে ভাবি ভাবি করবে নাকি? আম্মু এতে কষ্ট পাবে। তাহলে? ভাবি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, নাম ধরে ডাকতে পারো। নাম ধরে? হুম, সমস্যা নেই তো। না, কিন্তু আচ্ছা যাই ডাকো, সবার সামনে ভাবি ডেকো না শুধু। ওকে, যাও শুয়ে পড়ো, গুড নাইট। গুড নাইট। তারপর আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম, কিন্তু মীরা জানালার পাশেই দাঁড়িয়ে পড়ল। কি হলো, ঘুমাবে না? ঘুম আসবে না কেন? প্রতি রাতে তো নিশান আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত, এখন তো নিশান নেই, তাই ঘুমও নেই। কিন্তু তোমার তো ঘুমানোর প্রয়োজন। কিন্তু আমার তো ঘুম আসবে না। এক কাজ করতে পারি। কি? আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। আমার এমন কথা শুনে মীরা আশ্চর্য হয়ে তাকালো আমার দিকে। হয়তো একটু ইতস্তত বোধ করছে আর নিজেকে অপরাধী মনে করছে। কি হলো? না না, লাগবে না, আমি ঘুমাতে পারবো। কিভাবে? চেষ্টা করলে এমনিতেই ঘুম আসবে। আমি তখন সোফা থেকে উঠে মীরার কাছে গেলাম। আমি জানি তোমার ঘুম আসবে না, চলো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর আমি মীরার হাত ধরে টেনে বিছানার দিকে নিয়ে যেতে লাগলাম। মীরা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, কিছু বলতে পারছে না। আমি মীরাকে শুইয়ে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলাম। মীরা লজ্জায় চোখ বুজে নিল। মীরার যেন কেমন কেমন লাগছে। এতদিন নিশানের সাথে সংসার করলো, আর এখন তার আপন ছোট ভাইয়ের সাথে। ছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে মীরার। তারপর এসব ভাবতে ভাবতে মীরা ঘুমিয়ে গেলে আমি উঠে পড়ি এবং সোফায় গিয়ে শুয়ে পড়ি। তারপর ঘুমিয়েও পড়লাম। হাত পা ওপরে তুলে বড় করে হাই তুললাম। বিছানার দিকে তাকিয়ে দেখলাম মীরা এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরীর মতন লাগছে মীরাকে। তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। মোবাইলটা হাতে নিয়ে অন করলাম। তখন নীলার 10টা মেসেজ দেখে আমার চোখ চড়ক গাছ। মেসেজ ওপেন করলাম। কংগ্রেস মিস্টার কাব্য, আপনার বিবাহিত জীবন সুখের হোক। তুমি কি জানতে না যে আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম? কেন এমন করলে আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? আমার অপরাধটা কি ছিল? ইউ আর এ চিটার কাব্য, ইউ আর এ লায়ার। সেদিন কি বলেছিলে মনে আছে? জীবন চলে গেলেও আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এই তার নমুনা। লাস্ট একটা জিনিসই চাই, তুমি সুখে থেকো। মেসেজগুলো পড়ে আর বুঝতে বাকি রইল না যে নীলা আমার বিয়ের ব্যাপারটা জেনে গেছে। সেট, এখন কি করে বোঝাবো নীলাকে যে আমি নিজে থেকেই বিয়ে করতে চাইনি? কি করে বোঝাবো? উফ, এখন কি করি? সত্যি নীলা আমাকে অনেকটা ভালোবাসে, তাই হয়তো ব্যাপারটা সহ্য করতে পারিনি। তখন আমি তাড়াতাড়ি করে নীলার ফোনে কল করলাম। না, বন্ধ দেখাচ্ছে। নীলা তাহলে সত্যিই আমাকে প্রতারক ভেবে নিল। আমি আর কি করতাম? কিন্তু নীলা যাই করুক, নীলাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। আম্মুকে নীলার কথাটা বলা হয়নি, বলার সময়ই পাইনি। হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। তখন কাব্য, কোনো সমস্যা? আমি এতক্ষণ নীলাতেই মগ্ন ছিলাম। হঠাৎ কারোর কণ্ঠ শুনে চোখ তুলে তাকালাম। দেখলাম মীরা দাঁড়িয়ে আছে। উঠে পড়েছ? হ্যাঁ, বললে না তো? না, তেমন কিছু না। আমি জানি সমস্যাটা। আমি ততক্ষণ অসহায় দৃষ্টিতে তাকালাম মীরার দিকে। মেয়েটার আশ্চর্য এক ক্ষমতা আছে, মনের কথা বুঝে নিতে পারে কিভাবে যেন। নীলা বিয়ের ব্যাপারটা জেনে গেছে, তাই না? আমি মাথা নাড়ালাম। হ্যাঁ। ভয় পেও না, তুমি শুধু আমার আর নীলার যোগাযোগ করিয়ে দিও, বাকিটা আমি দেখে নেব। হুম, আচ্ছা মনে থাকে যেন। বলে মীরা ওয়াশরুমে ঢুকলো এবং ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। তারপর আমাকে বলল, ফ্রেশ হয়ে নিচে আসো। বলে মীরা নিচে চলে গেল। আমি বুঝি না মেয়েটা আমার কেয়ার করছে না আমি মেয়েটার কেয়ার করছি। তারপর ফোনটা হাতে নিয়ে নীলার ফোনে আর একবার ট্রাই করলাম। না, সংযোগ বন্ধ দেখাচ্ছে। এই মেয়েটাও না একটুতেই অভিনয় করে ফেলে। কিন্তু এই ব্যাপারটা তো একটু না, অনেক বড়ই। কারোর ভালোবাসার মানুষের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে কেউই স্বাভাবিক থাকে না। নীলাকে নিয়ে প্রচুর টেনশন হচ্ছে। আমার এমন কর্মকাণ্ডে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। এসব ভাবতে ভাবতেই ওয়াশরুমে ঢুকলাম। এদিকে মীরা নিচে নেমে এলো। খুব অস্থির লাগছে নিজেকে। রাতে একটুও ঘুমোয়নি। কাব্য ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমাইনি। কি করে ঘুমাবে মীরা? এতদিন যার সংস্পর্শেও ঘুমের দেশে তলিয়ে যেত, এখন তো সে নেই। তাহলে মীরা ঘুমাবে কি করে? নিশান কি আর ফিরে আসবে না?
যদিও আসে, তাহলে যদি শোনে ওর ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তখন কি ভাববে? নিশ্চয়ই খারাপ ভাববে। মীরা ভাবে ওর জন্যই কাব্য ওর ভালোবাসাকে হারাতে চলেছে। নিজেকে কঠোর শাস্তি দিতে ইচ্ছে করছে মীরার। যে করেই হোক, নীলার আর কাব্যের ভালোবাসা সহজ করে দিতে হবে, সমস্যার সমাধান করে দিতে হবে। এদিকে আমি ফ্রেশ হয়ে একটা শার্ট পরে নিচে নামলাম। বাসাটা বেশ উৎসব মুখর, তেমনটা না হলেও একই রকম আর কি। যতই হোক, ছোট ছেলের বিয়ে। নিচে নামতেই দেখলাম মীরা আর আম্মুর মধ্যে কথোপকথন চলছে। কিরে মা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? হ্যাঁ, ছোট্ট করে উত্তর দিল মীরা। আম্মু মীরার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরলেন। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি নিজেকে শক্ত রাখবি, নিশানের কথা ভেবে কষ্ট পাবি না। তাহলে তুমি কেন কাঁদছো আম্মু? তখন সাথে সাথে আম্মুও ডুকরে কেঁদে উঠল। আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে। আম্মু, তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও তেমনই কষ্ট হচ্ছে, তাহলে আমি নিজেকে সহজ করব কি করে বলো? আম্মু তখন মীরাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। দুজনেই কাঁদছে। আম্মু, কাব্যকে এসবের মধ্যে জড়ানোর কি খুব দরকার ছিল? তোর মতন এত ভালো আর মিষ্টি মেয়েকে হারাতে চায় না যে, তাই। কিন্তু কাব্যর জীবন আর ভবিষ্যৎটা যে নষ্ট করে দিলে। আমার বিশ্বাস এতে কাব্যের জীবন নষ্ট নয়, বরং আরো ভালো হবে, সুন্দর হবে। যার তোর মতন একটা বউ আছে, তার জীবন নষ্ট হয় কিভাবে? মীরা তখন নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আম্মুর দিকে। আচ্ছা যা, এখন টেবিলে বস, আমি নাস্তা রেডি করছি। তখন আম্মু আমার দিকেই আসলো। আমাকে দেখতেই মিষ্টি একটা হাসি দিল আর বললেন, ঘুম ভাঙলো তোর? যা, টেবিলে যা। আমি টেবিলের দিকে না গিয়ে একটু বাইরের দিকে গেলাম। নীলাকে ফোনে ট্রাই করলাম, দেখি পাই কি না। কিন্তু না, এখনো সুইচ অফ দেখাচ্ছে। তখন হঠাৎ করে আর একবার ট্রাই করতেই ফোন ঢুকে গেল। 2-3 বার রিং হওয়ার পর রিসিভও করলো। হ্যালো নীলা, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না, নীরব। হ্যালো নীলা, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। তবুও ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। আমি জানি এটা নেট প্রবলেমের কারণে হচ্ছে না, বরং নীলা নিজে থেকেই কথা বলছে না। কেটে দিল। কি করে বোঝাই এই মেয়েকে যে আমি কতটা ভালোবাসি ওকে? সারা রাত কত কষ্টের মধ্যে কাটিয়েছি ওর জন্য। নীলা কি সেটা বুঝতে পারবে না কখনো? আরও কয়েকবার ট্রাই করলাম, রিং হচ্ছে, রিসিভ করছে না। 5-6 বার কল করার পর যখন ধরলো না, তখন একটা মেসেজ করলাম, নীলা প্লিজ একবার ফোনটা রিসিভ করো, শুধু একটা বার প্লিজ। মেসেজ দেওয়ার কিছুক্ষণ পর আবার কল করলাম। এখন 2-3 বার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? একটা বার কথা বলো প্লিজ। কিছুক্ষণ নীরব থাকার পর, কি আর বলবে তুমি? বাসর রাতের গল্প শোনাবে তাই না? প্লিজ কেঁদো না, আমার কথাটা শোনো প্লিজ। কিন্তু ওপাশে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দেখো লক্ষ্মীটি, কেঁদো না প্লিজ। চুপ, একদম আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে না। আচ্ছা, অন্ততপক্ষে কান্নাটা থামিয়ে আমার কথাটা শোনো। তারপর নীলা কান্না থামালো, তবুও ফোঁপানো শোনা যাচ্ছে। নীলা, আমি এই বিয়েটা আমার নিজের ইচ্ছেতে করিনি। ও, ভালো কথা। তারপর? বিশ্বাস করো, আমি আম্মুর কথা রাখার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। বাহ, বেশ তো। বিয়ে করে ফেলেছো, অথচ বিয়েতে তোমার মত ছিল না? গল্পটা বেশ মানিয়েছে। আগে তো তুমি বোকাশোকা ছিলে, এখন বেশ চালাক হয়ে গেছো কাব্য। বিশ্বাস করো প্লিজ, আমি শুধু আম্মুর কথা রাখার জন্যই বিয়েটা করেছি। কাকে করেছি জানো? কাকে আবার? মীরা নামের একটা মেয়েকে। মীরা কে জানো? কে আবার? তোমার সাথে যার বিয়ে হয়েছে। আরে চুপ করো। নীলা কোনো কথা বলল না, তবে কান্নার বেগ বাড়তেই থাকলো। মীরা আমার ভাবি। আমার বিয়েটা আমার ভাবির সাথে হয়েছে। মানে? মানে ভাবি প্রেগনেন্ট, আর ভাইয়া 4-5 মাস থেকে নিখোঁজ। এই সময় ভাবিকে সাপোর্ট দেওয়া খুব জরুরি। ভাইয়া নিখোঁজ হওয়ায় ভাবি একেবারেই ভেঙে পড়েছিল। তাই আম্মু আমাকে বিয়ের কথা বললে আমি মানা করতে পারিনি। মানা করতে চেয়েছিলাম, কিন্তু আম্মু কোনো কথা বলতে নিষেধ করেছিল। মীরার সাপোর্টের জন্য তোমার আম্মু তোমাকেই বেছে নিল কাব্য, আর কাউকে পেল না। আর তুমিও থই থই করে বিয়ের জন্য রাজি হয়ে গেলে। নীলা, বোঝার চেষ্টা করো, আমি আম্মুর চাপে বিয়েটা করেছি। সেটা তো বুঝলাম, কিন্তু কাল রাতে যে তোমাদের বাসর ছিল। আরে চুপ করো, কিসের বাসর রাত? তার মানে তোমাদের মাঝে কিছু হয়নি? না,
আমি বিশ্বাস করি না কাব্য, তোমরা ছেলেদের সামনে একটা বিয়ে করা বউ থাকবে আর তোমরা কিছু করবে না, এটা অসম্ভব। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি মীরার সাথে দেখা করতে পারো। না মানে, কাল তোমার সময় হবে? যদি সময় থাকে তাহলে কফি শপে এসো, মীরার সাথে মিট করলেই বুঝতে পারবে। হুম, আচ্ছা এখন রাখি। হুম, তারপর ফোন কেটে দিলাম। যাক, এখন একটু শান্তি পাচ্ছি, নীরার সাথে কথা বলতে পারলাম। ঘরে ঢুকে দেখলাম মীরা দাঁড়িয়ে আছে আর কয়েকজন প্রতিবেশী আন্টি বসে আছেন। এরা এখানে কেন? কি মতলব এসেছে কে জানে। তখন শুনলাম তোমার কপাল ভালো, এক ভাইকে খাওয়ার পর তার ছোট ভাইকে বর হিসাবে পেয়েছো। এমন অলক্ষণে মেয়ে আমি জীবনে দেখিনি। নিজের স্বামীর মৃত্যু ডেকে আনলো আর এখন আবার অন্যজনের বউ হয়ে আছে। তাদের কথা শুনে রাগে আমার মাথায় আগুন জ্বলছে। এদের এগুলো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? ভাইয়া নিখোঁজ, এতে মীরার কি দোষ? আর মীরা তো এই বিয়েটা করতেই চায়নি, আম্মুই ওকে প্রমিস করিয়ে বিয়েতে রাজি করিয়েছেন। হ্যাঁ, এসব মেয়েদের একটাই কাজ, এক ভাইকে শুষে নিয়ে আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। তখন আমি মীরার দিকে তাকালাম। মেয়েটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পাশে আম্মুও নেই। আমি তখন এগিয়ে গেলাম আর বললাম, কি সমস্যা আপনাদের? হ্যাঁ, আমাদের আবার কি সমস্যা বাবা? এই তো নতুন বউ দেখতে এলাম। একটু আগে কি যেন বলছিলেন? এক ভাইকে শুষে নিয়ে আর এক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। কে কাকে শুষে নিয়েছে? হ্যাঁ, ভাইয়া নিখোঁজ, এতে মীরার কি দোষ? আর ও অলক্ষণে হলো কিভাবে? ওর কারণেই কি ভাইয়া নিখোঁজ হয়েছে নাকি? ভাইয়া নিখোঁজ হয়েছে, এখানে মীরার কোথায় দোষ খুঁজে পেলেন আপনারা? এরকম মেয়েকে তো অপয়াই বলা ঠিক। স্বামী নিখোঁজ হওয়ার 3-4 মাস হতে না হতেই অন্য আরেকজনকে বিয়ে করে বসলো। কি খারাপ স্বভাবের মেয়েরা। চুপ করুন, আর একটা খারাপ শব্দ বলবেন না মীরাকে নিয়ে। বিয়েটা ওর ইচ্ছেতে হয়নি, আম্মুর ইচ্ছেতে হয়েছে। আম্মু ওকে প্রমিস করিয়ে বিয়েতে রাজি করিয়েছেন, না হয় মীরা এই বিয়েতে রাজি হতো না। এমন মেয়েকে আপনারা অপয়া বলছেন, যে স্বামী নিখোঁজ হওয়ার খবরে 2-3 বার জ্ঞান হারিয়েছে? এমন মেয়েকে আপনারা অলক্ষণে বলছেন, যে গর্ভের সন্তান থাকা সত্ত্বেও তার পরোয়া না করে স্বামীর নিখোঁজ শোকে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল? কেমন মহিলা আপনারা? মীরার মতন পরিস্থিতি যদি আপনার মেয়ের হতো তাহলে এরকম বলতে পারতেন? আমার মেয়ে এরকম হতেই পারে না। হতে পারে না? তাহলে আপনার মেয়ে বিয়ের 2 মাস পরে ডিভোর্স হয়ে এখনো ঘরে বসে আছে কেন? এই আপনার মেয়ের ভালোর নমুনা? সবাই তখন চুপ। মীরা আমার দিকে অপলক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মীরার হাত ধরে ওপরের দিকে টেনে নিয়ে যেতে লাগলাম। চলো মীরা। তারপর কয়েক সিঁড়ি উঠে আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, ওনাদের যেন আর বাড়ির আশেপাশেও না দেখি, বলে রুমের দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় আম্মুর চোখের দিকে তাকিয়ে দেখলাম আম্মুর চোখে পানি চিকচিক করছে। হয়তো এটা আনন্দের অশ্রু। মীরাকে নিয়ে রুমে আসলাম। রাগ এখনো আমার মাথার ওপর চড়ে আছে। মীরা আস্তে আস্তে আমার কাছে এলো, বলল, খামোখা আন্টিদের সাথে ঝগড়া করলে কেন? ওরা তো ঠিকই বলেছিলেন। চুপ! কি ঠিক বলেছিল ওরা? হ্যাঁ, এই যে আমি অলক্ষণে অপয়া। একদম চুপ! এরকম কথা নেক্সট টাইম মুখে আনলে মুখ সেলাই করে দেব। কে বলেছে তুমি ওরকম? যত সব আজগুবি কথাতে বিশ্বাস করো তোমরা মেয়েরা। মীরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি আসলেই ভালো কাব্য। জানি আমি। সকালে নাস্তাও করোনি তো? তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। এই, একটুও নড়বে না, আজ থেকে তোমার কাজ করা বন্ধ। মানে? হ্যাঁ, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। মীরা বসে বসে ভাবতে লাগলো, কাব্য আসলেই খুব ভালো, খুব ভালোর থেকে আরও বেশি ভালো। বোঝাই যাচ্ছে খুব কেয়ার নেবে মীরার। এই মুহূর্তে মীরার নিশানের কথা খুব মনে পড়ছে। এখন যদি নিশান থাকতো তাহলে কত কিছুই না করতো। মীরা প্রেগনেন্ট শুনলে খুশিতে 8খানা হয়ে যেত। মীরার পেটে মাথা লাগিয়ে বাবুর সাথে কথা বলতো, কত পাগলামি করতো। যদিও মীরার বাবুটা এখনো অনেকটাই ছোট, যার শুধুমাত্র অস্তিত্বই আছে। এদিকে আমি নিচে আসলাম। নাস্তা নিয়ে ওপরে উঠতে যেতেই আম্মু বলল, এভাবেই মেয়েটার পাশে থাকিস, হারিয়ে যেন যায় না মেয়েটা। আমি অপ্রস্তুত হাসি দিলাম। তারপর রুমে এসে দেখলাম মীরা কি যেন ভাবছে। ওফ, তুমি আবার চিন্তায় মগ্ন? তোমার না চিন্তা করা মানা? মীরা তখন আমতা আমতা করে বলল, আসলে কোনো আসলে টাসলে নাই, এখন খাওয়া শুরু করো। বলেই মীরার মুখের দিকে এগিয়ে দিলাম খাবার। মীরা তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো, নাও। মীরা তখন কিছু না বলে খাবারটা মুখে নিল। তারপর মীরাকে খাইয়ে দিতে লাগলাম।
আমি নিজেও খেতে লাগলাম। তখন মীরাকে বললাম, নীলা তোমার সাথে দেখা করতে চাই, সকালে কথা হয়েছিল। মীরা খাচ্ছিল, তখন আমার এই কথা শুনে খাওয়া বন্ধ করে দিল আর আমার দিকে তাকালো। ও, কখন? কাল বিকেলে। ও, হঠাৎ নীলার কথাটা শুনে মীরার বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হলো। মীরা ভাবলো, কাব্যও কি হারিয়ে যাবে ওর কাছ থেকে? পরক্ষণেই আবারও ধিক্কার দেয় নিজেকে। কি ভাবছি এসব আমি? কাব্যের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি না তো? না না, এটা কি করে হয়? নিশান ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারবো না আমি। একমাত্র নিশানই আমার ভালোবাসার জগৎ, আর কেউ না, কাব্যও না। হয়েছে, আর খাবো না। খাবে না মানে? এগুলো কে খাবে? তুমি খাবে? না না, আমি একা খাবো না, আমার সাথে তোমাকেও খেতে হবে। আমি আর খাবো না প্লিজ। ওকে, তাহলে খাবার রেখে আসি। রেখে আসবে কেন? তুমি খাবে না? না, তুমি যখন খাচ্ছ না তাহলে আমিও খাবো না। বললাম তো আমার পেট ভরে গেছে। রাগ করো না, তুমি খেয়ে নাও প্লিজ। খেতে পারি, তবে একটা শর্ত। শর্ত? কি শর্ত? যদি তুমি খাইয়ে দাও। কথাটা শুনে মীরা হঠাৎ চমকে উঠল। এরা দুই ভাইয়ের মাঝে এত মিল কেন? প্রতিটা কাজেই একে অপরের প্রতিরূপ। নিশানও এই কাজটাই করত, ওকে প্রায়ই খাইয়ে দিতে হতো। আমি নিশানকে যতই ভুলতে চাই, ততই নিশান আমার কাছে চলে আসছে। আমি তো নিশানকে ভুলতে চাইনি, নিশানের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। কিন্তু আম্মু তো আমাকে প্রমিস করিয়েছে যেন আমি নিশানকে ভুলে যাই, কাব্যকে আপন করে নিই। কিন্তু কি করে করব এটা? আমি নিশানকেই ভালোবাসি, আর কাব্য তো নীলাকে ভালোবাসে। আমি জানি নিশান ফিরে আসবে, আর তা খুব তাড়াতাড়ি। আচ্ছা, লাগবে না, আমি যাচ্ছি। বলেই আমি উঠে যেতে আসছিলাম, এমন সময় মীরা আমার হাত ধরল। না না, বসো, আমি দিচ্ছি খাইয়ে। তারপর আমি মীরার দিকে তাকালাম। মীরাও আমার দিকে তাকিয়ে আছে, হাত ধরে আছে বলে লজ্জা পেল। হাত ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে নাস্তাগুলো ওর কাছে নিল। না, লাগবে না, তুমি শুয়ে বিশ্রাম করো। তোমার যখন ভালো লাগছে না তখন খাইয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমি কি বললাম নাকি যে আমার ভালো লাগছে না? না, বলনি, তবে আমি বুঝতে পেরেছি যে তোমার ভালো লাগছে না। মীরা কিছুক্ষণ নীরব থাকার পর বলল, কথা না বলে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আমি আর কথা বাড়ালাম না, বসে পড়লাম। মীরা খাবার আমার মুখের সামনে তুলে ধরল, আর আমি গপ গপ করে মুখে ঢুকিয়ে নিলাম, এবং মীরা ফিক করে হেসে দিল। মীরার দিকে তাকিয়ে আমিও হেসে দিলাম। একটা কথা বলি? হ্যাঁ বলো। তোমার এই গজদাঁতটা আগে কখনো দেখিনি তো, হাসলে খুব সুন্দর লাগে তোমাকে। কথাটা শুনে মীরা চোখ তুলে তাকালো আমার দিকে। মীরা ভেবে পায় না এদের মধ্যে এত মিল কি করে হতে পারে। এদের ভাবনা একে অপরের ভাবনার সাথে পুরোপুরি মিলে যায় কি করে। নিশান প্রতিবারই আমাকে আমার হাসিটার কথা বলতো, আর ওই দাঁতটার কথাও। এখন কাব্যও বলছে। কাব্য আমাকে নিশানের কথা ভোলাতে চাইছে, অথচ বারবার শুধু মনে করিয়েই দিচ্ছে। তবে কাব্য, তুমি খুব ভালো। মীরা অপলক দৃষ্টিতে তাকায় কাব্যের দিকে। মীরা সেই কখন থেকে কি যেন ভেবেই যাচ্ছে। এই মেয়েটা শুধু চিন্তামগ্নই থাকে। দূর, তোমাকে না বললাম চিন্তা না করতে, তবুও সবসময় ভাবুক হয়ে তুমি থাকো। সো সরি। আসলে আমি মীরাকে আটকিয়ে দিয়ে বললাম, হয়েছে, আর বলা লাগবে না, তুমি যাও শুয়ে পড়ো, আমি নিচে এগুলো রেখে আসি। মীরা মাথা নাড়িয়ে বলল, তারপর আমি রুম থেকে বেরিয়ে নিচে গেলাম। থালা প্লেট রেখে আসলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম আম্মু নিচে আসছে। কাব্য? বলো আম্মু। মীরা কোথায়? রুমে শুয়ে আছে, বিশ্রাম নিতে হবে না তাই। বেশ, মেয়েটার খেয়াল রাখিস বাবা, হারিয়ে গেলে কিন্তু পস্তাতে হবে। আমি হাসি দিয়ে বললাম, চিন্তা করো না আম্মু, আমি আছি তো। আম্মু একটা অর্থপূর্ণ হাসি দিল। এদিকে মীরা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে, জানালার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছে। কাব্য বুঝে নেয় কি করে যে। আমি ভাবছি, কি আশ্চর্য এক ক্ষমতা ছেলেটার। না, কাব্যের সামনে আর ভাবা যাবে না, পরে আবার কাব্য রাগ করবে। মীরার এখন নিশানের কথা খুব মনে পড়ছে, কাঁদতেও পারছে না ভয়ে। কাব্য যদি রাগ করে, আবার আম্মুকেও প্রমিস করেছে, কিন্তু ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে মীরার। মীরা তখন এক হাত পেটের উপর রাখলো, বাবুকে ছুঁয়ে দিচ্ছে। নিশান থাকলে হয়তো এইভাবেই ছুঁয়ে দিত। কোথায় যে গেল নিশানটা? এতটাই নিষ্ঠুর হয়ে গেল। ও জানে না যে ওকে ছাড়া ওর জান পাখিটা থাকতে পারে না। টপ করে চোখ থেকে দুপোটা পানি পড়ল তখন। এদিকে আম্মুর সাথে কথা বলে আমি তখন রুমে এলাম। দেখলাম মীরা শুয়ে আছে পেটে হাত দিয়ে। বাবুটা কি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে? আমার কণ্ঠ শুনে মীরা চমকে উঠল, হাত সরিয়ে নিল তাড়াতাড়ি। লজ্জা পেয়েছে বেশ। আমি গিয়ে বিছানায় বসলাম। বললে না তো? মীরা আমার দিকে তাকালো।
না, এমনি। এমনি কি? এমনি হাত রেখেছিলাম আর কি। হুম। আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু লেট হবে, তুমি বিশ্রাম করো, উঠবে না কিন্তু। মীরা মাথা নাড়ল। তারপর আমি রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু, আমি বের হচ্ছি। কোথায় যাচ্ছিস? একটু দরকার আছে, একটু লেট হবে। আচ্ছা, যত তাড়াতাড়ি পারিস বাড়ি ফিরিস। হুম, ঠিক আছে, বলেই আমি বেরিয়ে পড়লাম। এদিকে মীরার খুব ইচ্ছে ছিল কাব্যকে জিজ্ঞেস করতে কোথায় যাচ্ছি ওকে যেন নিয়ে যায়। মীরা বেশ খানিক মাস ধরে কোথাও যায়নি, তাই, কিন্তু বলতেও পারেনি। আমি বেরিয়ে পড়লাম, বেরিয়ে নীলাকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? কেন? কোথায় আবার? বাসায় থাকি, বাসাতেই আছি। আরে এত কড়াভাবে জবাব দিচ্ছ কেন? একটু দেখা করতে পারবে? না, আমার এত সময় নেই। সত্যিই নেই? আমার আর সময়? আমার সময় তো সব সময় থাকে, বোধহয় তোমার সময় নেই। নতুন বর, হয়তো কাজে ব্যস্ত আছো। আরে এরকম করে কেন কথা বলছো? একটাবার দেখা করবে প্লিজ। কোথায়? পার্কে আসতে পারবে? পার্কে কেন? আমরা কি প্রেম করতে যাচ্ছি নাকি? প্লিজ সহজ করে কথা বলো। আচ্ছা তুমিই বলো কোথায় আসবো। তুমি যেখানে বলছো সেখানেই থাকো, আমি আসছি। ওকে, আসো। তারপর আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। এই মেয়ের এত তেজ আসে কোত্থেকে রে বাবা? আমি পার্কে গিয়ে উপস্থিত হলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর নীলা আসলো। কি করছো? ভালো আছো? তোমার মতো অতটাও ভালো নেই। মেজাজ খারাপ করো না প্লিজ। এখন তো মেজাজ খারাপ হবেই। তোমার তো বউ আছে, তাহলে আমাকে দিয়ে কি করবে এখন? আমি তো খেলনা। নীলা, তুমি বোঝো না কেন? আমি সত্যিই এই বিয়েতে রাজি ছিলাম না। আমি তোমাকেই ভালোবাসতাম, আর এখনো বাসি। ভালোবাসো আমাকে? কেন? কোনো সন্দেহ? যদি বলি তুমি এখনই আমাকে বিয়ে করো, পারবে বিয়ে করতে? আমি অবাক হয়ে তাকালাম নীলার দিকে। মেয়েটার মাথায় কি গন্ডগোল পাকছে কে জানে। কি বলছো তুমি এসব নীলা? এখন জানতাম পারবে না। যখন তুমি মীরাকে ডিভোর্স দিয়ে দেখাবে আর আমাকে বিয়ে করবে, তখনই আমি বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো, তার আগে না। বলেই নীলা চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীলার যাওয়ার দিকে। তখন আমি দ্বিধায় পড়ে গেলাম, কি করতে পারি এখন? আমি তো সত্যিই নীলাকে ভালোবাসি, কিন্তু নীলা আমাকে যে পরিস্থিতিতে ফেললো, এখন কি করতে পারি? নীলাকে ভালোবেসেছি যেহেতু বিয়ে করতেই হবে। কিন্তু এদিকে মীরা, আমার যা মনে হচ্ছে মীরাকে আমি একটু হলেও স্বাভাবিক করতে পেরেছি। কিন্তু এখন যদি এমন কিছু করি তাহলে মীরা ভেঙে পড়বে। যদিও আমার জন্য দুঃখ করবে না, তবুও আমি ওর বন্ধু। কিন্তু নীলাকে কি হারিয়ে ফেলবো? না না, এটা হতে পারে না। আমি নীলাকে ভালোবাসি, তাই নীলার দেওয়া শর্ত আমি মেনে নিতে রাজি। বন্ধুরা, কি হবে এই 3টে জীবন? একদিকে মীরার স্বাভাবিক হওয়ার প্রচেষ্টা এবং নিজের সন্তানের সুস্থতা, আর একদিকে কাব্য ও নীলার ভালোবাসা। কোন দিকে যাবে কাব্য, এবং কোন দিকে যাওয়া উচিত বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্ব জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।